ক্লাস দ্বাদশ শ্রেণীর ছেলেরা, আমরা আজ ত্রিমাত্রিক দেশে সরলরেখার চ্যাপ্টারটা শুরু করব। অর্থাৎ 3 ডাইমেনশনে সরলরেখার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিমাত্রিক দেশে সরলরেখা, অর্থাৎ 3 ডাইমেনশনে সরলরেখার অবস্থান কি হয় বা কি কি ঘটনা সেখানে ঘটে সেগুলো। আচ্ছা, এখানে মূলত সরলরেখার দু ধরনের সমীকরণ হয়। একটা হচ্ছে ভেক্টর সমীকরণ আর একটা হচ্ছে কার্তেজীয় সমীকরণ, তাই তো? তাহলে এক্ষেত্রে সরলরেখার দুই ধরনের সমীকরণ আমরা পাই। একটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন, ঠিক আছে, আর একটা হচ্ছে কার্টেজিয়ান ইকুয়েশন। এই অঙ্ক করতে গিয়ে আমাদের কিন্তু এই দুই রকম সমীকরণই ব্যবহার করতে হবে। ফলে আমাদেরকে দুই রকম সমীকরণ কি হবে সেটা একটু দেখতে হবে। প্রথমে আমরা ভেক্টর সমীকরণ, ঠিক আছে, ভেক্টর সমীকরণ কি হবে দেখবো না। তাহলে ধর 3 ডাইমেনশন স্পেস একটা আমরা কল্পনা করি। এই এটা চিত্রের দিকে একটু লক্ষ্য কর। 3 ডাইমেনশন স্পেস বলতে ও এক্স, ও ওয়াই, ও জেড আমরা এখানে দেখাচ্ছি, তাই তো? এর মধ্যে একটি নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক আছে, আমরা ধরি যে মনে করি একটি নির্দিষ্ট বিন্দুগামী, কি লিখলাম? মনে করি একটি নির্দিষ্ট বিন্দুগামী ভেক্টর, ঠিক আছে, একটি নির্দিষ্ট বিন্দুগামী ভেক্টর একটি সরলরেখা ভেক্টরের সমান্তরাল। একটি সরলরেখা ভেক্টরের সমান্তরাল হলে উহার ভেক্টর সমীকরণ হবে, কি লিখলাম দেখ, মনে করি একটি নির্দিষ্ট বিন্দুগামী ভেক্টর একটি সরলরেখা ভেক্টরের সমান্তরাল হলে ভেক্টরটির বা সরলরেখাটির ভেক্টরটির সমীকরণ হবে বা ভেক্টর সমীকরণ হবে, যাই লিখি, r ইকুয়ালস টু a প্লাস tb, যেখানে t হচ্ছে প্যারামিটার। প্যারামিটার তো তোরা জানিস, তাই তো? কি করা হয়, এখানে a হলো নির্দিষ্ট অবস্থান ভেক্টর, ঠিক আছে, আর b হলো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল
সরলরেখা। তাহলে এইবার আমরা যদি 3 ডাইমেনশন স্পেসে ওদের অবস্থানটা দেখাই, দেখ তাহলে এটা যদি পি বিন্দু হয় আর এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ, অর্থাৎ এ হচ্ছে সেই অবস্থান ভেক্টর। ঠিক আছে, কিউ এই যদি একটা অবস্থান ভেক্টর হয়, তাহলে আর এর অবস্থান ভেক্টর হচ্ছে, এই কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে আর। ঠিক আছে, কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে আর হতে পারে। আর সমান্তরাল সরলরেখাটা বি হবে, এর সমান্তরাল সরলরেখা। এবার দেখ, যদি আমরা পি ও আর ও কিউ যোগ করি, ঠিক আছে, তাহলে এইটা আসলে এ, এটা আসলে কি আর, আর এটা হচ্ছে টি। চিত্র অনুযায়ী তাই দাঁড়াচ্ছে না, দেখো, কারণ কিউ এর অবস্থান ভেক্টর যদি আর হয়, তাই না, কিউ এর অবস্থান ভেক্টর যদি আর হয়, তাহলে অবস্থান ভেক্টর মানে হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে, তো আমরা দেখবো তাহলে ও আরটা কত হচ্ছে। তাহলে এখানে দেখ, ও আর ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তাহলে আর, ও পি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এ, আর পি কিউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে টি। কেন না, বি এর সমান্তরাল যেহেতু পি কিউ আমরা দেখাচ্ছি এখানে। ঠিক আছে, দেখ ভালো করে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখ টিবি, লক্ষ্য কর চিত্রের দিকে লক্ষ্য কর, তাহলে আমরা টিবি সমান কি লিখতে পারি, অবশ্যই পি কিউ, তাই না। আর ও পি কিউ যদি একটা ত্রিভুজ হয়, তাহলে ওখানে যদি আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে, ও কিউ মাইনাস ওপি। দেখতো ও পি, চিত্রে লক্ষ্য কর, ও পি কিউ একটা ত্রিভুজ আছে, তাই না। তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে পি কিউ অর্থাৎ টিবি লিখেছি, পি কিউ সমান তাহলে কি দাঁড়ায়, এটা প্লাস এটা। দেখতো লেখা বলে মনে পড়ছে কিনা, ভিক্টরের ত্রিভুজ সূত্রের নিয়ম অ্যাপ্লাই করেছি আমরা ওখানে, তাই না। তাহলে ও কিউ মাইনাস ও আর এখানে লিখে দে, যেহেতু ত্রিভুজ ও পি কিউ থেকে ভিক্টর যোগ নিয়ম প্রয়োগ করে, তাই না। এবার ও কিউ সমান কত আমাদের কাছে আর, ওপি সমান কত এ, তাই তো। যেহেতু ও কিউ ইকুয়ালস টু হচ্ছে আর, আর ওপি ইকুয়ালস টু হচ্ছে এ, তাহলে দিস এমপ্লাইজ আর ইকুয়ালস টু দেখ এ প্লাস টিবি। দেখা যাচ্ছে, তাহলে ইহাই নির্ণেয় ভেক্টর সমীকরণ। তাহলে এখানে কি পেলাম, দেখ নির্ণেয় ভেক্টর সমীকরণ। এখানে তাহলে এ হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থান ভেক্টর, বি হচ্ছে একটা সরলরেখা। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক পাবো আই জে কে দিয়ে, তাহলে সেটাকে আমরা তার অবস্থান ভেক্টর হিসেবে ব্যবহার করব। সেটা অর্থাৎ সেখানে আমরা এর জায়গায় সেটা পুট করব, আর বি একটা সমীকরণ সেখানে দেওয়া থাকবে বা বের করতে হবে। ঠিক আছে, এটা গেল ভেক্টর পদ্ধতি। আমরা যদি এটার কার্টেজীয় সমীকরণ দেখি, কার্টেজীয় সমীকরণটা কি বলছে, যে কার্টেজীয় বলতে কি, কার্টেজীয় মানে হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করবো, তাই তো। ওটা ভেক্টর দিয়ে আর দিয়ে করলাম, আর এটা এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে এই সমীকরণটা মনে রাখবি।
তাহলে আমরা এবার করছি কার্তেজীয় সমীকরণ, তাই তো? আচ্ছা, এক্ষেত্রেও কি হবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, সেই বিন্দুটা ওই সরলরেখার উপরে নেওয়া হবে, ঠিক আছে? যে যে বিন্দুটা সরলরেখার উপরে অবস্থান করবে, ঠিক আছে? এখানে ধরতে এইভাবেই নে, মনে কর এ হচ্ছে সেই বিন্দুটা, x0 y0 z0, ঠিক আছে? তাহলে ধরি নির্দিষ্ট বিন্দুটি হলো এ, তাই তো? ধরি নির্দিষ্ট বিন্দুটি হলো এ, যে প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত এবং উহার স্থানাঙ্ক হচ্ছে আমরা x0 y0 z0 ধরলাম, ঠিক আছে? এছাড়া আরো ধরি সরলরেখাটির কি আছে, ডিরেকশন রেশিওস এ বি সি। তাহলে যে সরলরেখাটা আমরা ধরেছি, এই যে এটা, ঠিক আছে? তাহলে এর ডিরেকশন রেশিও হচ্ছে তাহলে এ বি সি, ঠিক আছে? যদি ডিরেকশন রেশিও এ বি সি হয়, হ্যাঁ, এবার ধরি সরলরেখার উপর পি অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? কি লিখলাম দেখ, সরলরেখাটির উপর পি এক্স ওয়াই জেড, অর্থাৎ তার এক্স ওয়াই জেড একটি পি এক্স ওয়াই জেড যে কোনো একটি বিন্দু, ঠিক আছে? যে কোনো একটি বিন্দু। তাহলে এখানে তুই ধরে নে পি এক্স ওয়াই জেড, তাই তো? তাহলে ওই সরলরেখার উপরে একটা নির্দিষ্ট বিন্দু ছিল এ, যার স্থানাঙ্ক আমরা ধরেছি x0 y0 z0, এবং ধরে নিয়েছি ওই সরলরেখার ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি। আর ওই সরলরেখার উপরে যে কোনো একটি বিন্দু নিয়েছি পি। লক্ষ্য কর, পি বিন্দু নেওয়ার ফলে এই এপি একটা নতুন অংশ তৈরি হয়েছে, এই যে এপি। তাহলে আমরা কি লিখতে পারি, এপি এর ডিরেকশন রেশিও হবে কি হবে, ডিরেকশন রেশিও যদি দুটো বিন্দুর মধ্যে ডিরেকশন রেশিও আমরা দেখতে চাই, সেই দুটো বিন্দুর সংযোজিত সরলরেখার ডিরেকশন রেশিও আমরা চাই, তাহলে কি করা হয়, সেই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বে এক্স এর ওয়াই এর এবং জেড এর স্থানাঙ্কের ডিফারেন্সটা, তার মানে কি হয়, x2 মাইনাস x1। x2 মানে হচ্ছে x মাইনাস x0, y2 মানে y মাইনাস y0, z মাইনাস z0, তাই না রে? এই যে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, এই ফর্মে লেখা হয়। লক্ষ্য কর, এটা হচ্ছে কার সরলরেখা, কার ডিরেকশন রেশিও, না এপি এর ডিরেকশন রেশিও। আবার কি বলছে, এটাও সেই নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত, আবার পিটাও নির্দিষ্ট সরলরেখার অবস্থিত। তার মানে আসলে কি, যে সরলরেখাটার ডিরেকশন রেশিও এই যে এ বি সি ধরেছি, সেই সরলরেখার ডিরেকশন রেশিওটাই আসলে এটা, কারণ এপিটা তো তার উপরে অবস্থান করছে, সেই সরলরেখার উপরেই আছে, কারণ দুটো ভিন্ন ভিন্ন বিন্দু, তাহলে ওই সরলরেখার অবস্থিত করবেন। তাহলে এখান থেকে আমরা, তাহলে অতএব, তাহলে এখান থেকে আমরা যদি আমরা সমীকরণ লিখি, তাই না, যে অতএব সমীকরণটি হবে, তাহলে কি হবে, a1 বাই a2, তো তার মানে দেখ x মাইনাস x0 বাই a, y মাইনাস y0 বাই b, হ্যাঁ, z মাইনাস z0 বাই c, মনে আছে? a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, বা ডিরেকশন রেশিও বাই ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও বাই ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও বাই ডিরেকশন রেশিও। তাহলে এটাই হচ্ছে ওই নির্দিষ্ট বিন্দুর উপর অবস্থিত কোনো সরলরেখার
কি আছে, কার্তেজীয় সমীকরণ। এই দুটো সমীকরণই কিন্তু, যেটা আগে ভেক্টর দেখালাম আমরা ওটাও, আর এটা একই রকম ভাবে কিন্তু ব্যবহৃত হয়। এছাড়া আরো কিছু সমীকরণ আছে যেগুলো জাস্ট একটু আমি বলে যাচ্ছি, শুধু সেগুলো মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে লাগবে। অর্থাৎ এবার বলছে যে যদি দুটো নির্দিষ্ট বিন্দু হয়, যদি দুটো নির্দিষ্ট বিন্দু হয় তাহলে তার সমীকরণ কি হবে। অর্থাৎ ধরে নে যে দুটো নির্দিষ্ট বিন্দু, একটা x1 y1 z1, একটা x2 y2 z2। যদি এরকম হয় সেক্ষেত্রে সেই ধরনের বিন্দুর সংযোজিত সরলরেখার সমীকরণ কি হবে, ঠিক আছে। অর্থাৎ এটা ধর আমাদের কাছে এটা a, x1 y1 z1, ঠিক আছে, এটা b, x2 y2 z2, তাই না। তাহলে আমরা কি বলবো না, দুটি বিন্দুগামী সরল রেখার কার্তেজীয় সমীকরণ, ঠিক আছে। তাহলে ধরি a অফ x1 y1 z1 ও b অফ x2 y2 z2, তাই তো। দেখ, a অফ x1 y1 z2 দুটি বিন্দু, অতএব a b এর সমীকরণ হবে। তাহলে কি হবে, দুটো বিন্দুর দিয়ে যদি যায় তাহলে আমরা দেখেছি x minus x1 by x2 minus x1, y minus y1 by y2 minus y1, z minus z1 by z2 minus z1, এটা হবে। এটা খুব সিম্পলি, তো এমনি 2 ডাইমেনশনে যে সরলরেখা ছিল, মনে কর 2 ডাইমেনশনে দুটো বিন্দুগামী সরলরেখা যেটা ছিল সেটা ছিল এই প্রথম অংশটুকু, জেডটা ছিল না। 3 ডাইমেনশনে শুধু জেডটা সংযোজিত হয়েছে, অর্থাৎ 2 ডাইমেনশনের ক্ষেত্রে যা আছে এখানে সেম ওয়েতে এটা লেখা হয়, ঠিক আছে। এবার ধর যে দুটো সরলরেখা আছে, ঠিক আছে, সেই দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণ কত হবে। কি বললাম, দুটো সরলরেখা, সেই দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণ, তাই তো। তাহলে অন্তর্বর্তী কোণটা কি হবে। তাহলে দুটি সরলরেখার, আমরা হেডলাইন কি লিখব, দুটি সরলরেখার অন্তর্বর্তী কোণ। অর্থাৎ এখানে ধর ওটা আছে আর এটা ধর সিডি আছে, হ্যাঁ, এটা থেকে তো এটাই ভাব। তাহলে এ বি আর সিডি যদি দুটো সরলরেখা হয় তাহলে তাদের অন্তর্বর্তী কোণের সমীকরণের আকারটা কি হবে। তাহলে তুই ধরে নিই আমরা যে দুটো সমীকরণ ধর x minus x1 by a, y minus y1 by b, z minus z1 by c, এটা এক নম্বর। আবার x minus x2 by a, y minus y2 by b, z minus z2 by c, এটা 2 নম্বর, ঠিক আছে। যদি আমরা বা এটা এখানে একটু চেঞ্জ করে দে, এটাকে a1 b1 c1 কারণ ডিরেকশন রেশিও তো আলাদা হবে। তাহলে এরা যদি দুটো সমীকরণ হয় বলছে, তাহলে 1 ও 2 এর অন্তর্বর্তী কোণ থিটা হলে cos থিটা। এর আগে চ্যাপ্টারে যেটা করেছি সেটাই আছে এখানে, সেই কনসেপ্টটাই আছে। 1 ও 2 এর অন্তর্বর্তী কোণ থিটা হলে
তাহলে cos থিটা ইকুয়ালস টু এটার ডিরেকশন রেশিও বাই ইন্টু এটার ডিরেকশন রেশিও, তাহলে এ এ ওয়ান প্লাস বি বি ওয়ান প্লাস সি সি ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার সি ওয়ান স্কোয়ার। দেখ এইরকম আসবে যদি ওই দুটো অর্থাৎ 1 এবং 2 এর কি আছে না অন্তর্বর্তী কোণ থিটা হয়, তাহলে cos থিটা সমান এরকম আসবে। ঠিক আছে, তার মানে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। প্রথম সরলরেখাটা x1 y1 z1 বিন্দুগামী এবং তাদের ডিরেকশন রেশিও abc। দ্বিতীয় সরলরেখাটি x2 y2 z2 বিন্দুগামী যার ডিরেকশন রেশিও a1 b1 c1। তাহলে cos থিটা সমান হবে, তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এটা আসবে, তাই তো এই অংশটা। এইবার কিছু ঘটনা আছে, ধর কিছু অঙ্ক থাকবে, কিছু সমস্যা থাকবে যে কার্তেজীয় সমীকরণে দেওয়া আছে, তোকে ভেক্টর সমীকরণে কনভার্ট করতে হবে, কিংবা ভেক্টর সমীকরণ থেকে কার্তেজীয় সমীকরণ তোকে নির্ণয় করতে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে এক্স আর টি এর মধ্যে কি সম্পর্ক, সেই সমীকরণগুলো কি কি, সেটা খুব দরকারি। নম্বর x1 y1 z1, আচ্ছা ধরি, তাই তো ধরি x1 y1 বিন্দুগামী সরল রেখা, x1 y1 z1 বিন্দুগামী সরল রেখার ডিরেকশন রেশিও হচ্ছে এ বি সি, বা ওটাকে a1 b1 c1 ও লিখতে পারিস, তাতে কিছু যায় আসে না। যদি হয় তাহলে এত এত, তাহলে অতএব ওই সরল রেখার সমীকরণ হবে x ইকুয়ালস টু x1 প্লাস টি এ, x ইকুয়ালস টু x1 প্লাস টি এ। এই যে লক্ষ্য কর, x হচ্ছে কার্তেজীয় স্থানাঙ্ক, এটা টি হচ্ছে কার জন্য আসে, ভেক্টর স্থানাঙ্ক, ভেক্টরের জন্য আসে। তাহলে x আর টি এর মধ্যে অর্থাৎ কনভার্সনের জন্য দরকার, তাহলে y সমান y1 প্লাস টিবি, ঠিক আছে, আর z সমান z1 প্লাস টিসি। তাহলে এখানে টি হচ্ছে প্যারামিটার, দেখ ভালো করে, এই যে যদি ভেক্টর ইকুয়েশন থাকে সেখান থেকে কার্তেজীয়তে যেতে হয়, তাহলে এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের এখানে কাজ কি হবে, প্যারামিটারটাকে সরানো, তাই না? প্যারামিটার সরালেই তো টি চলে যাবে, টি চলে গেলেই অর্থাৎ এই প্যারামিটারের মাধ্যমে, মানে প্যারামিটারকে নিয়ে এসে আমরা এখান থেকে যে কোনো কনভার্সন করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা দেখি কি ধরনের সমস্যাগুলো আছে, আমাদের অঙ্কগুলো দেখি। এগুলো একটু মনে রাখবি, কারণ এইগুলো অঙ্ক করতে লাগবে। কি বলছে দেখ, i মাইনাস 2j প্লাস 3k, i মাইনাস 2j প্লাস 3k ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা, ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা কি আছে,
না 1 2 1 -2 5 বিন্দুগামী, তার ভেক্টর ও কার্তেজীয় সমীকরণ নির্ণয় করো। তার ভেক্টর ও কার্তেজীয় সমীকরণ নির্ণয় করো। তার মানে দেখ, আজ আমরা যে প্রথম সমীকরণটা নিয়েছি, তাই তো, তাহলে সেই প্রথম দুটো সমীকরণ, একটা ভেক্টর সমীকরণ, একটা কার্তেজীয় সমীকরণ যেটা করেছি সেটাই এখানে আছে। ঠিক আছে, ওই যে নির্দিষ্ট বিন্দু দিয়েছি। তাহলে কি করব, ধরি সরল রেখাটির, ঠিক আছে, ভেক্টর সমীকরণ, ঠিক আছে, কি হবে না r ইকুয়ালস টু a প্লাস টিবি। ঠিক আছে, a প্লাস টিবি 1 নম্বর, যেখানে t ইকুয়ালস টু প্যারামিটার এবং r ইকুয়ালস টু, যেখানে t ইকুয়ালস টু হচ্ছে প্যারামিটার এবং r ইকুয়ালস টু হচ্ছে 3 ডাইমেনশনের ক্ষেত্রে তাহলে xi প্লাস yj প্লাস zk। ঠিক আছে, এইবার আমাদের কাছে r আছে, দেখ আমাদের কাছে a নেই, আমাদের কাছে b নেই। তাহলে এইবার a এবং b টা দেখ অঙ্কে কি কি বলে দিয়েছে। অঙ্কে এটা কি, এই সমীকরণের এটা কি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, তাই না, একটা নির্দিষ্ট বিন্দু, সেটা কত আছে এটা। আর বি হচ্ছে একটা সরল রেখা, সেটা কত আছে এটা, তাই না। লক্ষ্য কর, আমাদের 1 নং সমীকরণে আমরা আর এর মান, এটা ইউনিভার্সালি আর, ঠিক আছে, আর এর মান আর বি এর মান দরকার। এবার অঙ্কে লক্ষ্য কর, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, তার মানে এখানে এ সমান, তাহলে কি হবে দেখ ভালো করে। এ মানে হচ্ছে অবস্থান ভেক্টর, তাই তো, অবস্থান ভেক্টর, তার মানে এইটা। তার মানে একে যদি আমরা আই দিয়ে দেখি, i - 2j প্লাস 5k, তাই হবে তো। দেখ আমরা যদি এ কে তার ইয়ার নিয়ম অনুযায়ী লিখি, ভেক্টর নিয়ম অনুযায়ী লিখি, তাহলে এ হচ্ছে অবস্থান ভেক্টর, তাহলে ঠিক আছে, এ হচ্ছে অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টরটা কত দিয়েছে 1 - 2 5, তাহলে তাকে আই যে কে দিয়ে লিখলাম এটা। এবং বি সমান কত দেওয়া আছে, বি মানে হচ্ছে এক নির্দিষ্ট সরল রেখা, তার মানে i - 2j প্লাস 3k। দেখ তাহলে এই 1 নং সমীকরণে যেটা আছে আমাদের, এই যে এই জায়গাটা, এটার মধ্যে আর দরকার এটা, এ দরকার এটা, বি দরকার এটা, তাহলে ওখানে বসিয়ে দে। হ্যাঁ, তাহলে 1 থেকে পাই কি হবে, আর মানে হচ্ছে, তার মানে xi প্লাস yj প্লাস zk ইকুয়ালস টু a, তার মানে i - 2j প্লাস 5k প্লাস t ইন্টু i - 2j প্লাস 3k। দেখ ভালো করে, জাস্ট 1 নং সমীকরণে আর এর মান, এর মান এবং বি এর মান আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করতে পারিস আই গুলোকে, তার মানে 1 - ti প্লাস মাইনাস কমন নে, -2 কমন নিলে, ও 2 কমন, 2j, 2 কমন নিস, তার মানে হচ্ছে 1 - ti j প্লাস 5 প্লাস 3t ইন্টু a। তাহলে ইহাই উহার ভেক্টর সমীকরণ, যেটা আমরা চাইছি। ঠিক আছে, আচ্ছা, দিস এমপ্লয়িজ, এখানে একটা লাইন লিখে দিই, প্লাস
ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে। আবার এবার আমাদের কার্তেজীয় স্থানাঙ্ক, এখান থেকে টি টি এর টি সরাতে হবে, তাই তো। এবার আমাদের কাছে আছে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই তো, ইকুয়ালস টু কত আছে 1 মাইনাস টি আই প্লাস মাইনাস 2 অফ 1 মাইনাস টি জে প্লাস 5 প্লাস 3 টি ইন্টু কে। দেখ ভালো করে 2 নম্বর আমাদের কাছে এই সমীকরণটা আছে, তাই তো। আমাদের কি করতে হবে, x equals to x1 plus ta, y equals to y1 plus tb, আর z equals to z1 plus tc। এটা দরকার তো, কারণ আমাদের কাছে দেখ ভেক্টর ইকুয়েশন আছে এখান থেকে কার্তেজীয় ইকুয়েশনে, যে তার মানে এইটা দরকার আছে। তাহলে এইখান থেকে আমাদের x আর y z এগুলো বের করতে হবে, মানে টিটাকে সরাতে হবে, তাই না। এবার যদি আমরা তাহলে এবার 2 নং এর উভয় পক্ষের, ঠিক আছে, উভয় পক্ষের আই জে ও কে এর সহগ তুলনা করে পাই, বা আই জে কে এর সাপেক্ষে তুলনা করে পাই, ও লিখতে পারি। সাপেক্ষে লিখে দে তাহলেই হবে, অত কিছু লিখতে হবে না। আই জে কে এর সাপেক্ষে তুলনা করে পাই, তার মানে কি হবে দেখ, বাম দিকের কি আছে না, এইখানে একটা জিনিস লক্ষ্য করতো, এটা প্লাস হবে তো, এই জায়গাটা এটা তো প্লাস আছে, আমরা আই করেছি তো, এটা প্লাস হবে, তার মানে এটা প্লাস হবে। হ্যাঁ, তার মানে বাম দিকের আই, তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স এর সাথে এটা, তাহলে 1 প্লাস টি, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে -2 ইন্টু 1 মাইনাস টি, আর জেড ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস 3 টি। দেখ তো এক্স ও আই জে কে তার সাপেক্ষে যদি আমরা তুলনা করি তাহলে এরকমই আসবে, তাই না। এবার দিস এমপ্লয় এখান থেকে টিটা সরাই, তাহলে এক্স মাইনাস 1 টি ইকুয়ালস টু কত হবে এখানে, তাহলে ওয়াই প্লাস 2 বাই 2, তাই তো। আর এখান থেকে টি হবে জেড মাইনাস 5 বাই 3। দেখ তো এখান থেকে টি এর মান, এখান থেকে টি এর মান, এখান থেকে টি এর মান, আমরা যদি আমাদের কাছে টিটাই বাড়তি, তো টিটাকে সরাতে হবে, কারণ প্যারামিটার তো আর থাকবে না। তাহলে প্যারামিটার যদি সরানো হয় তাহলে এইরকম কিছু একটা দাঁড়াচ্ছে, তাই না। এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ। যদি তাই হয়, এখানে কি পেয়েছি দেখ, আমাদের কার্তেজীয় সমীকরণ দরকার তো। এখানে একটা জিনিস লক্ষ্য কর, আমরা এখানে টি এর মান পেয়েছি, এখানে টি এর মান পেয়েছি, এখানে টি এর মান পেয়েছি, তার মানে এই তিনটা টি এর মান কি সমান হবে। তার মানে অতএব এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই প্লাস 2 বাই মাইনাস 2 ইকুয়ালস টু জেড মাইনাস 5 বাই 3। তাহলে এটা যদি 1 হয়, তাহলে ইহাই কি আছে, সরল রেখার কার্তেজীয় সমীকরণ, তাই না। টিটাকে সরিয়ে দিয়ে জাস্ট টি এর মানটা পেলাম, তাহলে এই সব টি এর মান কি হবে, সমান হবে। তাহলে এটা সমান এটা সমান এটা অবশ্যই আমরা লিখতে পারি, এবং দেখা যাচ্ছে সেটা একটা সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্মে এসছে, তাই না। তো এইভাবে অঙ্কগুলো করবি। তাহলে আজ এই পর্যন্ত থাকছে।